হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। মাহি, আসসালামু ওই যে আলাইকুম স্যার। স্ক্রিনটা শেয়ার দেন। স্ক্রিন শেয়ারটা অ্যালাউ করেন আর কি, আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। মাহি, শুনতে পাচ্ছেন কথা আমার? জি স্যার, কথা শুনতে পাচ্ছি স্যার, দিচ্ছি। হ্যাঁ, ওই যে স্ক্রিন শেয়ারটা ডিসেবল করো, তো স্ক্রিন শেয়ারটাকে অ্যালাউ করেন, তাহলে স্ক্রিন শেয়ার করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। মাহিন, পারছেন করতে? জি স্যার, আমি তো করে দিছি। না, এই যে আপনার আসতেছে যে হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, মানে পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিংটাকে মানে অ্যাপ্রুভ দেন। স্যার, আমি তো ফোনে ঢুকছি, এখানে হচ্ছে ও স্যার, তাহলে আমি আপনাকে হোস্ট করে দেই একদম। হ্যাঁ হ্যাঁ, হোস্ট করে দেন, হোস্ট করে দেন। জি স্যার, হোস্ট করে। জি স্যার, হোস্ট করে দিছি এখন। ওকে ওকে, এবার চলে আসছে, থ্যাংক ইউ। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। জি স্যার। আপনাদের সাথে তো মনে হয় আমার ওভাবে ফর্মালি পরিচয় হয়েছে মনে হয় একবার, কিন্তু ক্লাস নেওয়ার হিসেবে মনে হয় পরিচিত হয় নাই, তাই না? জি স্যার। আমি তো আপনাদের কোনো ক্লাস নিইনি এখান পর্যন্ত, তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছি। ওকে। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? সবাই আসছে? সবাই আসছে? জি স্যার। ওকে, ফাইন। আজকে আসলে এটা এই কন্টেন্ট, এই সাবজেক্টটা হলো যে আমাদের ফাতেমা আক্তার ম্যাডাম নেন থেরাপিউটিক এক্সারসাইজ। থেরাপিউটিক এক্সারসাইজের আপনার কিছু মডিউল আছে, যেমন থেরাপিউটিক জিমনেশিয়াম, থেরাপিউটিক মাসাজ, গনিওমেট্রি। এই কন্টেন্ট গুলো আর প্র্যাকটিক্যাল কিছু কন্টেন্ট আছে, সেগুলো আমি দেখিয়ে থাকি আর কি, আমি সবসময় নিই। আর যেহেতু আহ, আমার একটু তাড়া আছে, সে কারণে আমি চেষ্টা করবো যে কয়েকদিনের ভিতরে আমার মডিউল গুলোকে এটা শেষ করে দিয়ে আপনাদের এটা শেষ করে দেওয়ার জন্য আর কি। যেহেতু প্র্যাকটিক্যাল করানো যাচ্ছে না এই মুহূর্তে, যদি এনভায়রনমেন্ট ভালো হয়, যদি আপনারা ইন ক্যাম্পাস চলে আসেন, তখন হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেওয়া যাবে। আমরা আজকে যেটা দেখবো, সবার সাথে আসলে ভাবে ইন্ডিভিজুয়ালি পরিচয় করতে গেলে অনেক সময় চলে যাবে, পরে এক সময় পরিচয় হয়ে নেবেন আপনারা যখন ক্যাম্পাসে আসবেন তখন। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, আমি এখানে লেকচার হিসেবে কর্মরত আছি। আশা করি সামনে একটা লম্বা সময় আপনাদের সাথে কাটানো যাবে। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো থেরাপিউটিক জিমনেশিয়াম। থেরাপিউটিক জিমনেশিয়াম নাম শুনছেন তো আপনারা? জিমনেশিয়াম তো নাম শুনছেন, তাই না সবাই? জি স্যার। জিমনেশিয়াম নাম শুনছি। জিমনেশিয়ামের সাথে থেরাপিউটিক জিমনেশিয়ামের কিছুটা বেসিক ডিফারেন্স আছে। অনেকটা একই রকম টাইপের, মানে নর্মাল জিম দিয়েও আমরা থেরাপিউটিক জিমনেশিয়ামের কাজ চালাতে পারবো, কিন্তু থেরাপিউটিক জিমনেশিয়ামে করতে গেলে আরো কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে। থেরাপিউটিক জিমনেশিয়াম যে আমরা একটা ডেফিনেশন দেখি, সেটা হলো যে এখানে একটা রুম থাকবে বা একটা বিল্ডিং থাকবে, সেখানে আমাদের
অনেক ইকুইপমেন্টের সাথে আমাদের রিলেটেড যেসব ইকুইপমেন্ট গুলো নিয়ে আমরা বিভিন্ন পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি, সেই ইকুইপমেন্ট গুলো সমৃদ্ধ নিয়ে একটা জিম রুম বা বিল্ডিং তৈরি হবে, যেখানে মেইন পারপাস হবে আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করা বা থেরাপিউটিক এক্সারসাইজ করা। নর্মাল এক্সারসাইজের সাথে আমাদের থেরাপিউটিক এক্সারসাইজের পার্থক্য আছে। কেউ একজন বলেন দেখি, নর্মাল এক্সারসাইজের সাথে থেরাপিউটিক এক্সারসাইজের কি পার্থক্য আছে? থেরাপিউটিক এক্সারসাইজে আমরা যখন পড়ছি তখন ফার্স্ট আমরা ডেফিনিশন পড়ছি না, হোয়াট ইজ থেরাপিউটিক এক্সারসাইজ, হোয়াট ইজ এক্সারসাইজ, পড়ছি কি? জি স্যার। তাহলে সেটা একজন বলেন, একজন শেয়ার করেন। থেরাপিউটিক এক্সারসাইজ পেশেন্টের রিকভারি এক্সেলারেট করে। না, এটা হলো যে এক্সারসাইজ তো নরমালি আমরা করে থাকি, এক্সারসাইজের সাথে থেরাপিউটিক এক্সারসাইজের আপনার সম্পর্কটা কি, মানে পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা কি? এটা পার্থক্য আছে না? স্যার থেরাপিউটিক এক্সারসাইজটা হচ্ছে চিকিৎসা ভিত্তিক ব্যায়াম। হ্যাঁ, চিকিৎসা বেসিক, মানে আমরা ব্যায়াম শব্দটাকে আমরা ইউজ করবো না, যেটা আমরা এক্সারসাইজ বলতে পারি। থেরাপিউটিক এক্সারসাইজ মানে হলো এক্সারসাইজ নর্মাল একটা হিউম্যান বিং এর জন্য প্রয়োজন, আর থেরাপিউটিক এক্সারসাইজ যেটা আমরা করে থাকি সেটা হলো যে একটা প্রবলেম অ্যারাইজ করেছে, সেই প্রবলেমটা সম্পর্কে, সেই প্রবলেম থেকে রিকভারি করার জন্য যে অ্যাপ্রোচ বা যে সাইন্টিফিক অ্যাপ্রোচের সাহায্যে আমরা সেই কোন সমস্যাটাকে দূর করতে পারি, সেটা হলো আমাদের থেরাপিউটিক এক্সারসাইজ। বোঝা গেছে পার্থক্যটা কি? মেনলি নর্মাল এক্সারসাইজটা হলো আমাদের নর্মাল ফিটনেস বজায় রাখার জন্য বা নর্মাল আমরা ফাংশন করার জন্য যে এক্সারসাইজ করে থাকি সেটা হলো যে আমাদের এক্সারসাইজ। আর থেরাপি এক্সারসাইজটা হলো সাপোজ আমার নেক পেন হয়েছে, আমার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, আমার এলবো পেন হয়েছে, রিস্টে পেন হয়েছে, এই পেন গুলোকে দূর করার জন্য যে সাইন্টিফিক ওয়েতে অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্ট করে থাকি, যে এক্সারসাইজ করে থাকি, সেটা হলো থেরাপিউটিক এক্সারসাইজ। সুতরাং মানে থেরাপিউটিক জিমনেশিয়াম হলো এমন ধরনের জিমনেশিয়াম যেখানে আমাদের ওই যে যে বিভিন্ন যে কন্ডিশন বা বিভিন্ন যে প্রবলেম গুলো থাকে সেই প্রবলেমটাকে দূর করার জন্য একটা ওয়েল ইকুইপমেন্ট যে একটা জিম, সেটা হলো আমাদের থেরাপিউটিক জিমনেশিয়াম। সেখানে আমাদের নর্মাল পিপলদের, যেমন সাপোজ একজন মানুষ ফিটনেস বাড়ানোর জন্য যে কাজ করবে, সেটা এখানে ইনক্লুডেড না। এখানে ইনক্লুডেড হবে যে সাপোজ একটা পেশেন্টের মাসল পাওয়ার 3 আছে, সেই মাসল পাওয়ারটাকে 4 উন্নতি করতে হবে। কেন কেন মাসল পাওয়ার 3 হয়েছে? যে কোনো কারণে হতে পারে, সাপোজ হতে পারে তার কোনো ধরনের ট্রমাটিক ইনজুরির কারণে হতে পারে আমাদের অস্টিওআর্থ্রাইটিস হলে মাসল পাওয়ার কমে গেছে, সে কারণে হতে পারে। এই মাসল পাওয়ারটাকে 3 থেকে 4 নেওয়ার জন্য যে বিভিন্ন অ্যাপারেটাস ইউজ করা হয় বা বিভিন্ন মেশিনের সাহায্যে যে এক্সারসাইজ গুলো করা হয়, সেটা হলো এই থেরাপিউটিক জিমনেশিয়ামের ভিতরে ইনক্লুডেড থাকবে। তাহলে যে সহজভাবে আমরা বলি, তাহলে একটা থেরাপিউটিক জিমনেশিয়াম হলো একটা রুম বা বিল্ডিং যেখানে সুসজ্জিত ভাবে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকবে, যে ইকুইপমেন্টের সাহায্যে আমরা একটা পেশেন্টের বিভিন্ন ধরনের কন্ডিশন ট্রিটমেন্ট করা যাবে, পাশাপাশি আমাদের এক্সারসাইজ করা যাবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? বলেন দেখি একজন, কি বললাম? Anyone? Jacob? থেরাপিউটিক এক্সারসাইজ আমাদের মাসল পাওয়ার ইনক্রিজ করার জন্য আমরা ব্যবহার করি, যে কোনো ইনজুরি ডিজিজ। থেরাপিউটিক এক্সারসাইজ না, থেরাপিউটিক জিমনেশিয়াম বলতে আমরা কি বুঝি সেটা জিজ্ঞেস করছি। Anyone? Jacob? স্যার থেরাপিউটিক জিমনেশিয়াম হচ্ছে এমন একটা রুম যেখানে স্যার মাসেল পাওয়ার বা যে কোনো ধরনের সমস্যাজনিত কারণে আমরা এক্সারসাইজ করা হয়। বিশেষ করে স্যার এখানে দুইটা বিষয় ইম্পর্টেন্ট।
আমি বলতেছি আবার একটু শুনেন। এখানে হলো দুইটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হলো যে থেরাপিউটিক জিমনেশিয়াম, মানে জিমের মধ্যে একটা কি থাকবে, রুম থাকবে, বিল্ডিং থাকবে, এটা হলো একটা পার্ট। 2 নম্বর পার্ট হলো এখানে অনেক ধরনের অ্যাপারেটাস থাকে। অ্যাপারেটাস মানে হলো উপকরণ, মানে যেমন আমার শোল্ডার এক্সারসাইজ করবো এটার জন্য কিছু ইকুইপমেন্ট থাকে, আবার মনে করেন যে লেগ এক্সারসাইজ করবো সেটার জন্য কিছু ইকুইপমেন্ট থাকে। তাহলে দুইটা জিনিস গেল, একটা গেল একটা রুম বা বিল্ডিং, 2 নম্বর গেল কি কি গেল কি বললাম বলেন দেখি একজন, সেপারেটাস। অ্যাপারেটাস বা ইকুইপমেন্ট। আর 3 নম্বরটা হলো কি পারপাসে আমরা ব্যবহার করতেছি, সেটা ব্যবহার করতেছি আমাদের বিভিন্ন কন্ডিশন থেকে ইমপ্রুভ হওয়ার জন্য ব্যবহার করতেছি। যেমন সাপোজ তার মাসেল পাওয়ার কমে গেছে, মাসেল পাওয়ার বাড়াবো, তার পেন আছে পেন কমাবো। তাহলে আমাদের বিষয়টা হবে 3টা বিষয় এখানে। 1 নম্বর হলো একটা রুম থাকবে, বিল্ডিং থাকবে যেখানে সুসজ্জিত ইকুইপমেন্ট থাকবে বা অ্যাপারেটাস থাকবে। 3 নম্বর হলো পারপাস, কি পারপাসে ব্যবহার করব, আমরা যে কোনো কন্ডিশন থেকে ইমপ্রুভ হওয়ার জন্য এটা ব্যবহার করব। ওকে, জি স্যার। এখন এখন দেখি আমরা এটার কি কি ফ্যাসিলিটিস থাকবে একটা থেরাপিউটিক জিমনেশিয়ামের ভিতরে। 1 নম্বর, থেরাপিউটিক ট্রিটমেন্টে একটা অবশ্যই একটা প্রাইভেট রুম থাকবে। তারপরে হলো রিমডেলিং অফ ড্রেসিং রুম এন্ড বাথরুম ফ্যাসিলিটিস উইথ এ লার্জ এরিয়া ফর লকার্স। এখানে বলতেছি আমরা একটা ড্রেসিং রুম থাকবে, একটা ওয়াশরুম থাকবে, যেখানে আমাদের লকার থাকবে, পার্সোনাল লকার থাকবে, যেখানে পেশেন্টরা তাদের আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো রাখতে পারবে। তারপর লার্জ উইন্ডোজ দ্যাট কন্ট্রিবিউট টু এ ব্রাইট এনভায়রনমেন্ট এন্ড অ্যাম্পল এন্ড কোজি অ্যাটমসফিয়ার। কি বলা হচ্ছে, যেখানে অনেক বড় ধরনের মানে উইন্ডো থাকবে, যেটা আমাদের ভেন্টিলেশন করার ক্ষেত্রে সহায়তা করবে। এখানে কি বলা হচ্ছে, আরেকটি মধ্যে ইকুইপমেন্ট হলে ইকুইপমেন্ট থাকবে, বিভিন্ন ধরনের থেরাপিউটিক ইকুইপমেন্ট থাকবে। তাহলে আমরা যেটা বলতেছি, একটা কি কি ফ্যাসিলিটিস থাকবে দেখেন, একটা রুম থাকবে, একটা প্রাইভেট রুম থাকবে যেখানে তারা আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরনের ড্রেস চেঞ্জ করতে পারবো বা ওয়াশরুম ফ্যাসিলিটিস থাকবে। পাশাপাশি ভেন্টিলেশনটাও যাতে ভালো হয় এই কারণে লার্জ উইন্ডো থাকবে। 3 নম্বর, ওয়েল ইকুইপমেন্ট, আমাদের এখানে ইকুইপমেন্ট থাকবে, থেরাপিউটিক ইকুইপমেন্ট থাকবে। এ পর্যন্ত ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এবার আসি যে আমরা দেখি যে বেনিফিট, কি কি ধরনের বেনিফিট আমাদেরকে দিবে থেরাপিউটিক জিমনেশিয়াম, বেনিফিট গুলো কি কি। তাহলে কি কি বেনিফিট হবে? 1 নম্বর বলতেছি আমরা, এটা মাসল স্ট্রেন্থ বাড়াবে, মাংসপেশি শক্তি কমে গেলে সেটা স্ট্রেন্থ বাড়াবে। ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি, আমাদের কি করবে, ফ্লেক্সিবিলিটি বাড়াবে। ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝি, হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি? ফ্লেক্সিবিলিটি বলতে কি বুঝি? বলেন বলেন, কথা বলেন। নমনীয়তা। হ্যাঁ, সাপোজ মনে করেন যে একটা মাংসপেশিকে আমাদের স্ট্রেচ করার প্রয়োজন, যে পরিমাণ লেংথ থাকা দরকার সেই লেংথটাকে বাড়ানোর প্রয়োজন, এটার জন্য যে এক্সারসাইজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। তারপর ওয়েট ম্যানেজমেন্ট, কারো যদি ওজন বেড়ে যায়, আমার মতো যাদের ওজন বেশি তাদেরকে ওয়েট ম্যানেজমেন্ট করানোর জন্য থেরাপি জিমনেশিয়ামের প্রয়োজন। তারপর থেরাপি জিমনেশিয়াম কি করে, আমাদেরকে রিডিউস স্ট্রেস, স্ট্রেস কমাবে। ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন, যাদের ঘুমের সমস্যা হয় তাদের ঘুম ইমপ্রুভ করার ক্ষেত্রে হেল্প করবে। এনহ্যান্স সেলফ ইমেজ, যেমন সাপোজ মনে করেন যে আমরা দেখি যে আপনাদের সবচেয়ে প্রিয় নায়ককে, একজনের প্রিয় নায়ক বলেন দেখি, নাম বলেন দেখি। আমাদের রবিন স্যারের খুব প্রিয় নায়ক হলো সালমান শাহ, বুঝতে পারছেন? তেমনি আপনাদের কোনো প্রিয় নায়ক আছে? জি স্যার, সালমান শাহ। সালমান শাহ প্রিয় নায়ক। সালমান শাহ তো মনে করেন যে আগের, বর্তমান কে সবচেয়ে প্রিয় নায়ক কে? আরিফিন শুভ। বাংলাদেশের সিনেমা কে দেখো কেউ? আমার তো মনে হয় কেউ দেখে না। কেউ দেখে বাংলাদেশের সিনেমা? কেউ দেখে? আপনারা দেখেন? তার যেটা কাহিনী তুলে হয় সেই সব তার মানে আমরা যেগুলো সবসময় দেখি
দেখি যে সালমান খান, তারপর হলো আমির খান, ঋতিক রোশন, এরা হলো মোটামুটি পপুলার, তাই না? তবে এই থেরাপিউটিক জিমনেশিয়াম, থেরাপিউটিক জিমের একটা বড় উপকারিতা হলো এরকম একটা ইমেজ। দেখেন যে সালমান খানের যে ইমেজ, শাহরুখ খানের যে ইমেজ আছে না, এই ইমেজকে নিয়ে আসবে আপনাদের চেহারার ভিতরে বা আপনাদের নিজেদের ভিতরে। এটাকে বলা হচ্ছে এনহ্যান্স সেলফ ইমেজ। সুতরাং থেরাপিউটিক জিমনেশিয়াম করলে আমাদের ভিতরে একটা যে ইমেজ, এনহ্যান্স সেলফ ইমেজ ইমপ্রুভ হবে, সেটা বলা হয়েছে এখানে মেনলি, মানে ব্যক্তিত্ব ইমপ্রুভ হবে। আমরা তো চাইলে শাহরুখ খান আমির খান হতে পারবো না, কিন্তু আমাদের ব্যক্তিত্বটা ইমপ্রুভ হবে। তারপর আমরা বলতে চাই একটা হলো ইনক্রিজ এনার্জি, এনার্জিটাকে আমাদের বাড়াবে। তাহলে বেনিফিট বললাম, 1 নম্বর মাসল স্ট্রেংথ বাড়াবে, ফ্লেক্সিবিলিটি বাড়াবে, ওয়েট ম্যানেজমেন্ট করতে হেল্প করবে, স্ট্রেস কমাবে, ঘুম ভালো করবে, সেলফ ইমেজ বাড়াবে, আর একটা হলো ইনক্রিজ এনার্জি, আমাদের এনার্জি পরিমাণ বাড়বে। তো বলেন এবার। স্যার স্ট্রেস বুঝি নাই, কথা বুঝি নাই। স্যার স্ট্রেস কিভাবে কমায়? কেটে আসছে। স্ট্রেস কিভাবে কমাবে, তাই তো? জি স্যার। জি স্যার। যারা খুব মানসিকভাবে স্ট্রেসে থাকে, তারা যদি নিয়মিত এক্সারসাইজ করে বা থেরাপি এক্সারসাইজ করে, তাহলে ভিতরে কিছু আমাদের হরমোনাল কিছু চেঞ্জ হয়, হরমোনাল কিছু ইনক্রিজ হয়, যে হরমোন গুলো আমাদের স্ট্রেস কমাতে হেল্প করে। এটা হলো মেকানিজম, বুঝতে পারছেন? যারা বিষণ্ণতায় ভুগতেছেন, ডিপ্রেশনে ভুগতেছে, তারা যদি এগুলো এক্সারসাইজ করে, তাহলে এই ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে অনেকটাই রিকভারি পাওয়া সম্ভব। এটা মেনে বলা হয়েছে। তাহলে 7 জন 7টা পয়েন্ট বলেন, যে 7টা পয়েন্ট বলছি একটু আগে, একজন একটা করে বলেন কি কি ইফেক্ট হবে, কি কি ইমপ্রুভ হবে। মাসল পাওয়ার। হ্যাঁ, একটা হলো মাসল স্ট্রেংথ, বলছি স্ট্রেংথ। 2 নম্বর ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। আরেকজন রিডিউস স্ট্রেস। রিডিউস স্ট্রেস। আরেকজন ওয়েট ব্যালেন্স। সেলফ ইমেজ। মানে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট করবে। এনহ্যান্স সেলফ ইমেজ। 5টা হয়েছে, আর 2টা বাকি আছে। ইনক্রিজ এনার্জি। ইনক্রিজ এনার্জি, গুড। 6টা হইলো। আরেকটা ইমপ্রুভ স্লিপ। ইমপ্রুভ স্লিপ প্যাটার্ন। স্লিপ প্যাটার্ন। আপনার তো ঘুমাতে করার সমস্যা নেই না? আছে? এখন তো খাওয়া দাওয়া, ঘুমানোর কাজ নাই বাসায়, সুতরাং ঘুমের সমস্যার কথা না কারোর এই মুহূর্তে। ওকে, গুড, এক্সেলেন্ট। সমস্যা নাই না? ওকে, সালমান 47 আইডি একটা। হ্যাঁ, তাহলে আপনি বলছেন আপনার প্রিয় নায়ক সালমান শাহ। জি স্যার। আপনার নামের সাথে মিল আছে, এই জন্য বলতেছেন? না স্যার, ছবি দেখে ভালো লাগে স্যার, এই জন্য। তাই না? আচ্ছা, ঠিক জি আছে স্যার। ওকে, তাহলে আমরা এখন পড়বো থেরাপিউটিক ইফেক্ট অফ জিমনেশিয়াম। একটা বলছি আমরা নরমাল বেনিফিট, কি কি ধরনের নরমাল বেনিফিট হয়। এখন আমরা পড়বো যে থেরাপিউটিক বেনিফিট কি কি আছে থেরাপিউটিক জিমনেশিয়ামে। তাহলে 1 নম্বর হচ্ছে রিডিউস দ্য রিস্ক অফ প্রিম্যাচুর ডেথ। এটা আমরা কি করবে? অকাল মৃত্যুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। অকাল মৃত্যুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবে। রিডিউস দ্য রিস্ক অফ প্রিম্যাচুর ডেথ। 2 নম্বর রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপিং অর ডাইং ফ্রম হার্ট ডিজিজ। এটা আমাদের বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ থেকে আমাদের প্রিভেনশন করবে। রিডিউস হাই ব্লাড প্রেশার অর দ্য রিস্ক অফ ডেভেলপিং হাই ব্লাড প্রেশার। এটা হলো যে হাই ব্লাড প্রেশারকে আমাদের কন্ট্রোল করবে, অথবা হাই ব্লাড প্রেশার হতে আমাদেরকে প্রিভেন্ট করবে। তো রিডিউস হাই কোলেস্টেরল অর দ্য রিস্ক অফ ডেভেলপিং হাই কোলেস্টেরল। হাই কোলেস্টেরল কমাবে, অথবা কোলেস্টেরল যাতে না হয় বডিতে, সেটা সে সম্পর্কে আমাদেরকে প্রিভেন্ট করবে। রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপিং কোলন ক্যান্সার এন্ড ব্রেস্ট ক্যান্সার। সব ধরনের ক্যান্সারই থেরাপিউটিক এক্সারসাইজ হেল্প করে। এক্সারসাইজ করলে, রেগুলার যদি থেরাপি এক্সারসাইজ করি জিমনেশিয়ামে, সেক্ষেত্রে আমাদের কি হবে? ক্যান্সার থেকে আমরা বাঁচতে পারবো। রিডিউস দ্য রিস্ক অফ ডেভেলপমেন্ট ডায়াবেটিস। ডায়াবেটিক থেকে আমাদেরকে এটা প্রিভেন্ট করবে। তারপর রিডিউস অর মেনটেন বডি ওয়েট অর বডি ফ্যাট। বডি ফ্যাট নিয়ন্ত্রণ করতে হেল্প করবে। বিল্ড এন্ড মেনটেন হেলদি মাসল, বোনস এন্ড জয়েন্ট। মাসল, বোন এবং জয়েন্টকে হেলদি করতে হেল্প করবে। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমাবে, এটা আগেও বলছি।
ইমপ্রুভ সাইকোলজিক্যাল ওয়েলবিং, মানে আমাদের মানসিক যে স্বাস্থ্য সেটা আমাদের বাড়াতে হেল্প করবে। এনহ্যান্স ওয়ার্ক রিক্রিয়েশনাল স্পোর্ট পারফরমেন্স, এটা আমাদের কাজের গতি আনবে, আমাদের লেজার টাইমটা ভালো কাটাবে, এবং তাদের যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত তাদের স্পোর্টস পারফরমেন্স কে আমাদের বাড়াবে। তাহলে থেরাপিউটিক ইফেক্টের ক্ষেত্রে যদি আমরা মোটা দাগে দেখি যে সব ধরনের নন কমিউনিকেবল ডিজিজ বলতে কি বোঝেন, কি জানেন? শব্দটা শুনছেন? হোয়াট ইজ কমিউনিকেবল ডিজিজ, হোয়াট ইজ নন কমিউনিকেবল ডিজিজ, কে বলতে পারবে? কমিউনিকেবল ডিজিজ ও নন কমিউনিকেবল ডিজিজ। হ্যাঁ, কমিউনিকেবল ডিজিজটা হলো সংক্রামক রোগ, মানে সর্স রোগ যেগুলো হয় সেগুলোকে বলা হয় আমাদের কমিউনিকেবল ডিজিজ। একজনের কাছ থেকে একজনের যে ছড়াচ্ছে, যে কারণে এখন বর্তমানে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কেন বন্ধ? ডিউ টু কোভিড-19। কোভিড-19 কারণে আমাদের সবকিছু এখন বন্ধ আছে। এই কোভিড-19টাকে হলো একটা কমিউনিকেবল ডিজিজ, একজনের কাছ থেকে একজন স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে। আর নন কমিউনিকেবল ডিজিজ হলো যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো স্প্রেড হবে না, একজনের কাছ থেকে আরেকজনের স্প্রেড হবে না, যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলো কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ। এগুলো কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের এটা ছড়াবে না। তো দেখা যাচ্ছে যে সব ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, যেমন আপনার হার্ট ডিজিজ, হাইপারটেনশন, কোলেস্টেরল, ক্যান্সার, ডায়াবেটিস, এই সবগুলো নন কমিউনিকেবল ডিজিজকে প্রিভেন্ট করতেছে অথবা কমাচ্ছে থেরাপিউটিক জিমনেশিয়াম। যে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ করি থেরাপিউটিক জিমনেশিয়ামে, তাহলে এই সব ধরনের নন কমিউনিকেবল ডিজিজ থেকে আমাদের বাঁচা সম্ভব। সেটা কি করতেছে? এক নাম্বার আবার বলি, এটা আমাদের অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করতেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কোলেস্টেরল, কোলন ক্যান্সার, এগুলোকে প্রিভেন্ট করতেছে অথবা এটার রিস্কটাকে কমাচ্ছে। এটা আমাদের বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে হেল্প করতেছে, পাশাপাশি আমাদের বডির যে মাসল, বোনস এবং জয়েন্ট সেগুলোকে বিল্ড এবং মেনটেন করতে হেল্প করতেছে। এটা আমাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমাচ্ছে, আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতেছে, আমাদের কাজের পারফরমেন্স, কর্মদক্ষতা বাড়াচ্ছে, আমাদের লেজার টাইমটাকে ভালো করতেছে, পাশাপাশি যারা স্পোর্টস পারসন থাকে তাদের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতেছে। কোনো কোশ্চেন কারো? কোশ্চেন? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসবে, এর আগে যে কোশ্চেনটা বললাম আমরা, থেরাপিউটিক ইফেক্ট অফ থেরাপিউটিক জিমনেশিয়াম, এটা কিন্তু পরীক্ষাতে আসবে। যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকে, তাহলে এই কোশ্চেনটা আসবে। ওকে ওকে স্যার। জি স্যার। এটা ইম্পর্টেন্ট, মুখস্থ করার ব্যাপার না, যে আসলে বুঝে বুঝে বলবে যে কোন কোন বিষয়ে কাজ করে, তাহলে বুঝতে পারবো। তারপর এখন আসি যে আমরা কি কি ধরনের এক্সারসাইজ আছে আমাদের এক্সারসাইজ তো করি, তাই না? কি কি ধরনের এক্সারসাইজ আমরা করে থাকি ইউজুয়ালি? একটা হলো দেখেন এন্ডুরেন্স, একটা হলো স্ট্রেংথ, একটা হলো ব্যালেন্স, একটা হলো ফ্লেক্সিবিলিটি। এই চার ধরনের এক্সারসাইজ মিলে আমরা করে থাকি। কি কি? এক নাম্বার এন্ডুরেন্স, 2 নাম্বার স্ট্রেংথ, 3 নাম্বার ব্যালেন্স, 4 নাম্বার ফ্লেক্সিবিলিটি। তাহলে এবার একজন বলেন, হোয়াট ইজ এন্ডুরেন্স? এন্ডুরেন্স শব্দের অর্থ কি? সহন ক্ষমতা। এন্ডুরেন্স সহন ক্ষমতা, বাংলায় বললে সহন ক্ষমতা। ঠিক আছে, ভালো বলছেন। এন্ডুরেন্স কিভাবে আমরা ব্যাখ্যা করবো, সহজভাবে কিভাবে ব্যাখ্যা করবো? Anyone? আপনারা একটা না, যদি আমি হাঁটতে বলি আপনাদেরকে, কতক্ষণ হাঁটতে পারবেন? একটা না, কন্টিনিউয়াস। ঘন্টাখানেক। ঘন্টাখানেক। কতক্ষণ দৌড়াতে পারবেন? আধ ঘন্টা মতো। আধা ঘন্টা দৌড়াতে পারবেন? বলেন কি? জি স্যার। তাই? তাহলে আরেকজন কি আছে? আমি কাদের নাম দেখতেছি, সঞ্জিদা হোসেন। সঞ্জিদা হোসেন, আপনি কতক্ষণ হাঁটতে পারবেন একটা না?
স্যার ঘন্টাখানেক হাঁটা যাবে, কিন্তু স্যার দৌড়ানোর সমস্যা স্যার 10 মিনিটের মতো, আর মনে হয় পারবো না। ওকে, ঠিক আছে, তাহলে সালমানের এন্ডুরেন্স হলো আমরা বলতেছি যে 30 মিনিট রানিং করতে পারবে, আর সানজিদার এখানে এন্ডুরেন্স হলো 10 মিনিট। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে আমরা কতক্ষণ আমরা মানে একটা বিষয় লোড নিতে পারবো সেটা হলো আমাদের এন্ডুরেন্স। তাহলে এন্ডুরেন্স বাড়ানোর জন্য সাপোজ সানজিদা যদি সালমানের পর্যায়ে যেতে চায়, তাহলে কি করতে হবে? তাকে এন্ডুরেন্স ট্রেনিং করতে হবে। এন্ডুরেন্স ট্রেনিং করতে হবে। এন্ডুরেন্স ট্রেনিং করলে কি হবে? সে তার 30 মিনিট যে আমাদের টার্গেট, এই 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আবার ঢুকতে হবে নাকি? মাত্র তো 9 মিনিট ক্লাস নিলাম, মাত্র 9 মিনিট ক্লাস নিলাম না? জি স্যার, ক্লাস রুমেও 40 মিনিট টাইম হচ্ছে ইয়া দেওয়া থাকে। আচ্ছা, আমরা আবার ঢুকবো না, সমস্যা নেই, শেষ করার পরে জি আবার স্যার। ঢুকবো না। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে আমাদের যদি আমরা টার্গেট ধরি যে আমাদের 30 মিনিট দৌড়াইতে হবে, তাহলে আমাদের এন্ডুরেন্সটা কি করতে হবে? 10 থেকে 30-এ নিয়ে আসতে হবে। এটা হলো আমাদের এন্ডুরেন্স। এন্ডুরেন্স যেসব ট্রেনিং এর মাধ্যমে এটা করা যাবে সেটাকে বলা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং। সেটাকে বলা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং। ক্লিয়ার সবাই? জি স্যার। বুঝতে পারছেন? ওকে ওকে, 2 নাম্বার আছে আমরা স্ট্রেংথ। স্ট্রেংথ মানে কি বুঝি আমরা? শক্তি। তার মানে সহজে বোঝা যাচ্ছে যে যদি শক্তি বাড়ানোর জন্য আমরা কাজ করি, তাহলে আমরা কি করব? স্ট্রেংথ ট্রেনিং করব। কারো যদি শক্তি যদি কমে যায়, সেক্ষেত্রে যে সব এক্সারসাইজ করা হবে সেগুলোকে বলা হবে স্ট্রেংথেনিং এক্সারসাইজ। যেমন সাপোজ আমাদের যারা বয়স্ক হয়ে গেছেন, বয়স্কদের শক্তি আর আমাদের শক্তি কি একরকম থাকবে? অবশ্যই না, তাই না? বয়স্কদের তুলনায় আমাদের শক্তি অবশ্যই কম থাকবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, তাহলে আমরা এই শক্তিটাকে ধরে রাখতে পারবো। এরপরে হবে ব্যালেন্স। কারো কারো কি নিউরোলজিক্যাল পেশেন্ট দেখছেন কেউ? মানে স্ট্রোক করছে এরকম পেশেন্ট, এরকম কোন পেশেন্ট দেখছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে কি হয়? তারা কিন্তু ঠিক মতো হাঁটতে পারে না, মনে হয় পড়ে যাবে, এরকম মনে হয় না? জি স্যার। এটা হলো তার ওই যে ব্যালেন্সের সমস্যা। তাহলে তাহলে তার এই ব্যালেন্সের সমস্যা থেকে যদি আমরা রিকভারি পেতে চাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে ব্যালেন্সের ট্রেনিং করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ব্যালেন্সের ট্রেনিং করতে হবে। সেই ব্যালেন্সের ট্রেনিং করলে আমরা এটা ইমপ্রুভ করতে পারবো। এরপর আসি ফ্লেক্সিবিলিটি। সাপোজ আমরা যখন যারা স্পোর্টস পার্সন থাকে, এদের জন্য বেশি প্রয়োজন এটা, যে নর্মালি যদি আমরা একটা আমি যদি আমাকে যদি বলা হয় যে একটা মিনিমাম একটা হাইট অতিক্রম করার জন্য, যারা লং জাম্প দেয় বা হাই জাম্প দেয়, এটাকে অতিক্রম করার জন্য এটা কি আমি কিন্তু সেটা করতে পারবো না, কিন্তু যদি একজন অ্যাথলেট পার্সন থাকে সে কিন্তু সহজেই সেটা করতে পারবে, কারণ তার জয়েন্টের সাথে তার মাসলগুলোর যে ফ্লেক্সিবল যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেশি থাকে, নমনীয়তা থাকে, ফ্লেক্সিবল থাকে, মাসলগুলো অনেক ফ্লেক্সিবল থাকে, টাইট থাকে না। যদি মাসল টাইটটাকে আমরা রিডিউস করতে চাই বা ফ্লেক্সিবল করতে চাই, তাহলে যে সব এক্সারসাইজ করতে হবে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। তাহলে বলেন দেখি, চারটার নাম বলেন দেখি, কি কি ধরনের এক্সারসাইজ আমরা করে থাকি? এন্ডুরেন্স কে বললো? নাম কি? সাবরিনা টিনা। সাবিনা তিন। আপনি বলেন তো, হোয়াট ইজ এন্ডুরেন্স? এন্ডুরেন্স বলতে আমরা কি বলছি, মানে কি বুঝলাম সেটা বলেন, মানে ইংলিশে বলতে হবে না। হোয়াট ইজ এন্ডুরেন্স আমরা তাহলে বললেন। কতটুকু পারবো সেটা হচ্ছে আমাদের এন্ডুরেন্স। কতটুকু আমরা লোড নিতে পারবো সেটা হলো আমাদের এন্ডুরেন্স। তার মানে আমরা যদি এন্ডুরেন্স বাড়াইতে চাই, তাহলে আমাদেরকে যেসব এক্সারসাইজ করতে হবে সেগুলোকে বলা হচ্ছে এন্ডুরেন্স ট্রেনিং বা এন্ডুরেন্স এক্সারসাইজ। নেক্সট আরেকজন বলেন একটা, একই লোক একই পার্সন বলেন না, ঘুরে ফিরে বলেন, তাহলে সুবিধা হবে। স্ট্রেংথ, ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি। স্ট্রেংথ ট্রেনিং। হ্যাঁ, স্ট্রেংথ ট্রেনিং বলতে কি বুঝি আমরা? কে বললো বলেন দেখি? স্যার আমি সালমান। বলেন সালমান, বলেন স্ট্রেংথ ট্রেনিং বলতে কি বুঝি আমরা? স্যার আমাদের যে শক্তি, বয়স ভেদে শক্তির যে তারতম্য আছে, এটা ধরে রাখার জন্য যে এক্সারসাইজটা করতে হবে আমাদের।
না এরকম না, স্ট্রেনটা হলো যে মনে করেন সাপোজ আমাদের শক্তি কমে গেছে, শক্তি কমে গেলে শক্তি বাড়ানোর জন্য যে এক্সারসাইজ করা হয় সেটাকে বলা হয় স্ট্রেন্থেনিং ট্রেনিং। যেমন সাপোজ আমি কি করছি, আমার ফ্র্যাকচার হয়েছে, হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, এরপর কি করি আমরা, প্লাস্টার করি না? প্লাস্টার করি তো। জি জি স্যার। স্যার। হ্যাঁ, প্লাস্টার করার পরে দেন কি হয়, আমাদের কি সে আগের মতো শক্তি পাই, কাজকর্ম করতে পারি? না স্যার। না স্যার। পারি না, পারি না। কিন্তু এই জন্য কি করতে হয়, ওই কিছু এক্সারসাইজ করতে হয়, মানে মাংসপেশিকে শক্তিশালী করার জন্য কিছু এক্সারসাইজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। ওকে জি স্যার। জি ওকে, স্যার। আরেকজন বলেন 3 নম্বর কম্পোনেন্ট কি ছিল? ব্যালেন্স। ব্যালেন্স। ব্যালেন্স ট্রেনিং বলতে কি বুঝি আমরা? ব্যালেন্স এক্সারসাইজ বলতে কি বুঝি বলেন? হ্যালো। স্যার যেমন হচ্ছে ওই স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে স্ট্রোকের পর হচ্ছে তার বিভিন্ন চলাফেরা, হাঁটা চলা বা কোনো কর্ম করতে অসুবিধা হয়, ওইটা ইনক্রিজ করতে হচ্ছে আমরা ব্যালেন্স রিলেটেড ইনক্রিজিং এক্সারসাইজ গুলো করতে পারি। হ্যাঁ, ব্যালেন্স বলতে মানে মেনলি বোঝাচ্ছে এখানে যেটা হলো যে আমাদের একটা একই জায়গায় পজিশনে ধরে রাখা, বা হাঁটতে অসুবিধা যদি কারো হয়, ব্যালেন্সের সমস্যা হয়, সেক্ষেত্রে সেই ব্যালেন্স গুলোকে রিকভারি করার জন্য যেসব এক্সারসাইজ আমরা করে থাকি সেগুলোকে বলা হচ্ছে ব্যালেন্স ট্রেনিং অথবা ব্যালেন্সিং এক্সারসাইজ। আরেকটা জি বাকি স্যার। আছে, আরেকটা বাকি আছে কি? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বলেন দেখি। ফ্লেক্সিবিলিটি, হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ? স্ট্রেচ করার ক্ষমতা যেটা। এটা হলো যে নর্মাল যে একটা মাসলের যে লেংথ থাকে, সে লেংথটাকে যে ঠিক মতো বজায় থাকে, সেটা যাতে মানে শর্ট না হয়ে যায়, মাসল যাতে টাইট না হয়ে যায়, সেটার জন্য যেসব আমরা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করে থাকি বা স্ট্রেচিং করে থাকি সেগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? জি জি স্যার। স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে। খুব কঠিন মনে হচ্ছে ক্লাস? বললাম ক্লাসটি খুব কঠিন মনে হচ্ছে? ও স্যার। আপনারা কয়জন স্টুডেন্ট? 60 জন? জি স্যার।
শুরু করব? জি স্যার। জি স্যার। মাহিন সবাই আসছে? ওকে, তাহলে শুরু করি। এবার আমরা আসি যে একটা জিমনেশিয়ামের মানে কনস্ট্রাকশনটা কিরকম হবে, কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে একটা জিমের কনস্ট্রাকশন করতে গেলে। এক নম্বর রুফ, মানে ছাদটা কেমন হবে, ঠিক আছে? ছাদটা এমন ভাবে করতে হবে যাতে আমরা উপর থেকে অনেক কিছু সিলিং করতে পারি বা ঝুলাইতে পারি। যেমন আমাদের অনেক কিছু ডিভাইস প্রয়োজন পড়বে, যেমন আমাদের সাসপেনশন থেরাপির প্রয়োজন পড়ে, সেটার জন্য উপর থেকে আমাদেরকে ঝুলাইতে হয়। এই ছাদটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমরা উপর থেকে কোনো কিছু যাতে আমরা ঝুলাইতে পারি বিভিন্ন থেরাপি এক্সারসাইজ করার মাধ্যমে। আর ওয়ালটা হতে হবে আমাদের খুবই স্মুথ ওয়াল হতে হবে, যেটা আমাদেরকে আরেকটু বেশি খেয়াল করতে হবে যে ওয়ালের মাধ্যমে যাতে আমরা কোনো ইনজুরিতে না পড়ি। যদি এমন খুব হার্ড কোনো ইকুইপমেন্টের মাধ্যমে ওয়াল থাকে, অনেক সময় এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। এক্সারসাইজ করার সময় অ্যাক্সিডেন্টলি যদি আমরা ধাক্কা খাই বা পুশ লাগে, সেক্ষেত্রে আমাদের জন্য এটা হার্মফুল হতে পারে। এটাকে প্রিভেন্ট করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হলো যে আমাদের ওয়ালটাকে অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতে পারি, যে ম্যাটেরিয়ালসের মাধ্যমে এই আমাদের খুব স্মুথ করতে পারি এবং যাতে আমাদের কি হয় এটা ইনজুরি থেকে আমাদের প্রিভেন্ট করতে পারে, যাতে আমরা আঘাত পেলেও যাতে খুব বেশি পরিমাণে যাতে ব্যথা না পাই, এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপরে আমাদের ফ্লোরটা হতে হবে এমন ভাবে তৈরি করতে হবে, সবচেয়ে ভালো হয় যদি আমরা একটা উডেন ফ্লোর করতে পারি। কেন উডেন ফ্লোর করতে পারি? কারণ এই উডেন ফ্লোর করলে যেটা হবে আমরা এটা নন স্লিপারি হবে, আমাদের পড়ে যাওয়ার চান্স থাকবে না, বা এক্সারসাইজ করার ক্ষেত্রে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি আমাদের সেটা কোনোভাবে সম্ভব না হয়, সেক্ষেত্রে এমন ভাবে করতে হবে যাতে কোনোভাবে এটা আমাদের স্লিপ না হয়ে যায়, আমরা যাতে স্লিপ না খাই সেই বিষয়ে খেয়াল করতে হবে। উইন্ডোজ আগেও বলছি যে উইন্ডোজটা এমনভাবে তৈরি করতে হবে যাতে সাফিসিয়েন্ট আমাদের লাইট থাকে এবং ভেন্টিলেশন পাওয়া যায়, সাফিসিয়েন্ট যাতে লাইট থাকে এবং ভেন্টিলেশন যাতে পাওয়া যায়। এরপরটা হবে লাইটেনিং, আমাদের লাইটটা পর্যাপ্ত পরিমাণ লাইট হতে হবে যাতে অন্ধকার না থাকে রুমটা, এবং যাতে সব ইকুইপমেন্ট যাতে আমরা ঠিক মতো দেখতে পারি সব জায়গাতে, এবং যাতে শ্যাডো না পড়ে, কাজ করার সময় যাতে আমরা শ্যাডো না পড়ে, একজনের সাথে যাতে একটা শ্যাডো না পড়ে যায়। যদি শ্যাডো পড়ে যায় তাহলে আমাদের এটা অনেক সময় যে কোনো ইনজুরি হতে পারে। সুতরাং লাইটের দিকে খুব আমাদের স্পেসিফিক খেয়াল রাখতে হবে। হিটিং, আমাদের একটা হিটিং সিস্টেম থাকা উচিত যাতে খুব বেশি পরিমাণে যাতে গরম না থাকে এবং খুব যাতে বেশি পরিমাণে ঠান্ডাও না থাকে, সেই বিষয়টাকে মেনটেন করতে পারলে ভালো। অনেক সময় একটা থেরাপি জিমনেশিয়ামের সাথে একটা ওয়াশরুম থাকে, এখানে হট শাওয়ার নেওয়ার ব্যবস্থা থাকে, সেই শাওয়ারের টেম্পারেচার যাতে আপ ডাউন করা যায় সেটাকে খেয়াল করতে হবে। এখন আসি যে আমরা কি কি ধরনের অ্যাপারেটাস থাকে, একটা জিমনেশিয়ামের ভিতরে কি কি ইকুইপমেন্ট থাকে। কিছু থাকে যেমন ফিক্সড ইকুইপমেন্ট, কিছু থাকে যে আপনাদের ইকুইপমেন্ট গুলোকে নাড়াচাড়া করা যায়, মুভমেন্ট করানো যায়, এবং কিছু থাকে খুব ছোট ইকুইপমেন্ট। ফিক্সড ইকুইপমেন্টের ভিতরে দেখেন কি আছে না, আমরা কাইবেক্স মেশিন হলো একটা মেশিন, মাল্টি জিমনেশিয়াম থাকে, কর্ডেসিভ হ্যামস্ট্রিং চেয়ার থাকে, এগুলো হলো ফিক্সড অ্যাপারেটাস। এগুলো অপেক্ষাকৃতভাবে বড় ইকুইপমেন্ট যেগুলো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সচরাচর নেওয়া যায় না, ট্রান্সফার করা যায় না। একটু হোল্ড করুন, একটা কল আসছে, ধরে আসি। আসছিলেন বেড়ে গেছে, আমার সাথে দেখা হয়নি। যেটা বলতেছিলাম, কিছু ইকুইপমেন্ট থাকে ফিক্সড ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্ট গুলো ফিক্সড থাকে সেগুলো হলো একটু বড় আকৃতি থাকে, যেগুলো আমরা সচরাচর মুভমেন্ট করি না, ছাড়া করি না। এটা ফিক্সড বড় ইকুইপমেন্ট গুলোকে আমরা ফিক্সড অ্যাপারেটাসের মধ্যে ফেলি। কাইবেক্স মেশিন, মাল্টি জিমনেশিয়াম, কর্ডেসিভ হ্যামস্ট্রিং চেয়ার, এগুলো হলো ফিক্সড অ্যাপারেটাস। কিছু ইকুইপমেন্ট থাকে এগুলো মুভমেন্ট করা যায়, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করা যায়, যেমন ওয়াকিং ফ্রেম, স্ট্যাটিক সাইকেল, পাওয়ার রাইডার, এগুলো হলো মোবাইল অ্যাপারেটাস। কিছু স্মল অ্যাপারেটাস থাকে যেগুলো আমাদের আনুষঙ্গিক, যেমন স্যান্ডব্যাগ, তারপরে বিভিন্ন ধরনের ওয়েট গেইটার, ব্যাকস্ল্যাব, ভেজিটেবুলার বল, পুলি, এগুলো হলো স্মল অ্যাপারেটাস। ছবি দেখা যাচ্ছে? জি স্যার। এগুলো হলো ফিক্সড অ্যাপারেটাস, এগুলো মাল্টি জিমের একটা পার্ট, যেটা আমাদের শোল্ডারের জন্য
করা হয়, এক্সারসাইজ করা হয়, এই ধরনের জিম। এগুলো আমাদের সিএলপিতে জিমনেশিয়াম আছে, আপনারা আসলে আমরা দেখাবো না কোনটা কি কাজ ব্যবহার করা হয়। এরপর আর কিছু ইকুইপমেন্ট থাকে, যেমন ফিঙ্গার ল্যাডার, ওয়াল ক্লাইম্ব টু দ্য ফ্রন্ট, ওয়াল ক্লাইম্ব টু দ্য সাইড, থেরাবেন্ট, ডাম্বেল, স্যান্ডব্যাগ, থেরাপিউটিক বল, মেডিসিন বল, প্যারাল বার, শোল্ডার হুইল, এগুলোর স্পেসিফিক পারপাস থাকে। এটা হলো কি, এটা কি বলেন তো, নাম কি? এটা হলো ফিঙ্গার ল্যাডার। এটা হলো ফিঙ্গার ল্যাডার। এটার সাহায্যে এই ধরনের এক্সারসাইজ করা হয়, আঙ্গুল আঙুল দিয়ে দিয়ে হাতটাকে করতে পারি আমরা, সেগুলোকে ইউজ করা হয়। এটা হলো থেরাবেন্ড, নাম হলো কি? থেরাবেন্ড। থেরাবেন্ডের বিভিন্ন কালার হয়, দেখেন লাল, তারপরে আপনার ইয়েলো, গ্রিন, ব্লু, ব্ল্যাক। এগুলোর মানে হলো যে এক একটা কালারের রেজিস্ট্যান্স এক রকম, মানে এগুলো টান দিলে এটা ইলাস্টিসিটিটা বাড়বে, টান দিলে এটা বাড়বে, মানে এটা হলো কেমন রেজিস্ট্যান্স দেয়। মানে এটা রেজিস্ট্যান্স বলতে আমরা ধরে রাখলে এটা বাধা দেবে, আমরা চাইলেই এটা সম্পূর্ণভাবে সোজা করতে পারবো না, কিছু পারবো কিছু পারবো না। এগুলোর বিভিন্ন কালারের উপর ডিপেন্ড করে এগুলোর রেজিস্ট্যান্সের মাত্রা নির্ধারণ করা হয়। কোনো কোনো থেরাবেন্ডের কম রেজিস্ট্যান্স দেবে, কোনো কোনো থেরাবেন্ড বেশি রেজিস্ট্যান্স দেবে। এই কালারের উপর ডিপেন্ড করে এগুলোর রেজিস্ট্যান্স গুলো বাড়ানো কমানো হয়। কোনটা কত রেজিস্ট্যান্স দেবে সেটা আমরা সামনে জানবো। এটার নাম হলো থেরাবেন্ড। এটা হলো আমাদের বিভিন্ন ধরনের ডাম্বেল, বিভিন্ন ডাম্বেল আমরা ইউজ করতে পারি। এগুলো বিভিন্ন ওয়েট। এটা হলো আমাদের ফিজিও বল বলি বা থেরাপিউটিক বল বলি। এটা হলো প্যারালাল বার, এখানে পেশেন্টকে হারানোর ব্যবস্থা করা হয়। এটা হলো শোল্ডার হুইল, হাতে এক্সারসাইজ করানো হয়, এটাকে হাত দিয়ে ধীরে ধীরে ঘোরানো হয়। এটা হলো বলা হচ্ছে শোল্ডার হুইল। এটা হলো মেডিসিন বল। এই মেডিসিন বলগুলোর মানে ওজন থাকে ডিফারেন্ট, যেমন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি। এগুলো বিভিন্ন পারপাসে ব্যবহার আসবো আর কি। এখন আসলে যে কতজন আসলে ম্যান পাওয়ার প্রয়োজন পড়ে, মানে এখানে মেনলি যেটা জিনিসটা যেটা করা হয় যে একটা গ্রুপ অফ পিপলকে আমাদের ট্রিটমেন্ট করা হয়। একটা স্মল গ্রুপের ক্ষেত্রে এটা আদর্শ হলো যে 8 থেকে 12 জন পিপল থাকবে, 8 থেকে 12 জন পিপল থাকবে। এই 12 জন পিপলের জন্য একজন ফিজিওথেরাপিস্ট তাদের আন্ডারে কাজ করবে। সুতরাং একটা থেরাপিউটিক জিমনেশিয়ামের আদর্শ হলো যে 1:8 বলতে পারি অথবা 1:12 বলতে পারি, যেমন 8 জন পেশেন্টের জন্য একজন ফিজিওথেরাপিস্টের প্রয়োজন হয় বা একজন ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়বে। তাহলে আমরা বলতেছি যে এটা যদি গ্রুপে আমরা কাজ করে থাকি তাহলে গ্রুপের ক্ষেত্রে নিয়ম হলো 1:8, আবার অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আমরা কাজ করতে পারি 1:1। একজন পেশেন্টের জন্য একজন ফিজিওথেরাপিস্ট থাকতে পারে। কারণ হলো যে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিছু পেশেন্টের নিড প্রয়োজন পড়ে, যে তার জন্য শুধুমাত্র এই এক্সারসাইজটা তাকে দেখা দিতে হবে। সুতরাং একজনের জন্য একজন প্রয়োজন হতে পারে। যে গ্রুপে করি আমরা তাহলে গ্রুপের মাত্রাটা হবে 1:8 অথবা 1:12। এই হলো মোটামুটি থেরাপিউটিক জিমনেশিয়ামের বেসিক ইকুইপমেন্ট গুলো। কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন বা কোনো জিজ্ঞাসার প্রয়োজন আছে? কোশ্চেন কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? নো স্যার। ওকে, তাহলে আমাদের যে লেকচার নোটটা আমরা তখন পড়লাম সেটা আমি আপনার মেইলে দিয়ে দিব, এটা মেইলে আপনারা পাবেন। এখন আপনাদের ব্যাচের আছে কয়জন? 60 জন, তাই না? জি স্যার, 59 জন। 60 জন ধরেন, 1 2 3 4 5 6 7, 60 কে 7 দিয়ে ভাগ করেন তো। কত আসে? অবশ্যই সবাই তো দ্বিধাদ্বন্দ্বে আছে যে ভ্যাকসিন নিয়ে। তারপর প্রথমত দেখলাম যে 8.7 ভ্যাকসিনে ভীষণ 557 9 জন, 8.57 না, তার 9 জন ধরেন। 9 জন যদি হয় 1 2 3 4 5 6 7 7 8 অবশ্যই
ওকে, ঠিক আছে। তাহলে আমরা 8 জন করে ধরি। তাহলে 1 থেকে 8 টুল যারা আছেন, আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কটা করবেন। এটা হলো যে ওয়ার্ম আপ 5 মিনিট। টপিক গুলো লিখে রাখেন, 1 থেকে 8 টুল যাদের, 1 থেকে 8, ঠিক আছে? একজন যে মাহিন, আমার সাথে একটু কমিউনিকেশন করেন। জি স্যার। ওই 1 থেকে 8 আপনি লিখে রাখেন, এরা হলো গিয়ে ওয়ার্ম আপ 5 মিনিট। জি স্যার। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা হবে 1 to 8, ঠিক আছে। এরপরে হবে আমাদের পরে গ্রুপটা হবে 9 থেকে কত হবে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এরপরে হবে আমাদের 16 থেকে 17 থেকে হবে, 17 থেকে 17, 18, 20, 21, 22, 24, 24, ওকে। 25 থেকে কত হবে স্যান্ডব্যাগের ক্ষেত্রে? 32, ওকে। 33 থেকে হবে কত? 40, 41 থেকে কত হবে? 48, 48 থেকে হবে কত? 49 থেকে হবে কত হবে? 56, তার মানে এখানে হবে 57, সরি 58, 59। তার দেখেন যে আমাদের 60 রোল পর্যন্ত আছে, মাঝখানে হচ্ছে একটা রোল গ্যাপ। আচ্ছা, একটা রোল গ্যাপ, যার তাহলে 60 হবে এখানে। ওকে, ফাইন। তাহলে 60। তাহলে আপনাদের জন্য যেটা হবে, এই আপনার গ্রুপ কলাম কয়টা? আমরা 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 7টা। এই 7টা গ্রুপের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে আপনাদেরকে। সেটা হলো যে ওয়ার্ম আপ। প্রথম গ্রুপ যেটা করবে 1 থেকে 8, আরুল 57, 57, এরা করবে হলো ওয়ার্ম আপের 5 মিনিট। মানে ওয়ার্ম আপ জিনিসটা কি, ওয়ার্ম আপ কিভাবে করতে হয়, এর সাথে একটা ভিডিও অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। স্ট্রেচিং এর ক্ষেত্রে যেটা 9 থেকে 16, আর রোল হলো আমাদের 58। এই গ্রুপ এর সবাই মিলে যেটা করবেন, মানে আমাদের লার্জ যে মাসল গুলো আছে বডির, বড় বড় মাসল, এই প্রথমে এটা করবেন যে স্ট্রেচিং কি, সরি এটা হবে ওয়ার্ম আপ। ওয়ার্ম আপের ক্ষেত্রে আমরা যেটা আসি, ওয়ার্ম আপের ডেফিনেশন, ওয়ার্ম আপের ডেফিনেশন, পারপাস, ডেসক্রিপশন। ডেফিনেশন, পারপাস, ডেসক্রিপশন, ভিডিও। মানে হলো যে ওয়ার্ম আপ কি, ওয়ার্ম আপ কেন করব আমরা, ওয়ার্ম আপ কিভাবে করতে হয়, মানে প্রসেসটা সম্পর্কে দেখায় দেওয়া, প্লাস একটা ভিডিও অ্যাড করতে হবে। স্ট্রেচিং এর ক্ষেত্রেও ঠিক তাই, একই নিয়মে স্ট্রেচিং কি পারপাসে ব্যবহার করা হয় এবং কিভাবে স্ট্রেচিং করতে হয়। এখানে যেটা করতে হবে 10টা, মানে 5 + 5, 5 + 5। আমাদের যে কান্না কি করতে হবে, আমাদের আপার লিম্বের 5টা বড় মাসল এবং লোয়ার লিম্বের 5টা বড় মাসল, এগুলোকে কিভাবে স্ট্রেচিং করতে হয় সেই বিষয়টা সম্পর্কে দেখাইতে হবে। থেরাবেন স্যার, এটা কি স্লাইড করে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট? আপনারা ওয়ার্ডে করতে পারেন, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ওয়ার্ডে করেন, মাইক্রোসফট অফিসে করেন।
মাইক্রোসফট অফিসে করেন, তবে যেটা করতে হবে সেটা হলো যে কপি পেস্ট করা যাবে না, মানে কোনো একটা জায়গা থেকে মনে করেন যে বই থেকে কপি আর পেস্ট করে বসায় দেওয়া এরকম না, যারা নিজেরা আইডিয়া করে শেয়ার করে তারপরে নিজেরা জিনিসটা কি বুঝছেন সে সম্পর্কে লিখতে হবে। পাশাপাশি ওই আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস বই দেখে শেষ করি, বিভিন্ন ধরনের বই দেখে, বিভিন্ন ধরনের নেট দেখে, ইউটিউব দেখে এক্সারসাইজ গুলো দেখতে হবে কিভাবে করে। সেটা যেটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে যে এই সবগুলো আপনাদের মিট ফিল আপ করছে সেটা অ্যাড করতে হবে ওর সাথে। হ্যাঁ, এবার বলেন, কোনো কোশ্চেন আছে? স্যার ভিডিওটা নিব, ভিডিও মেইলে দিবেন, মেইলে পাঠাবেন, মেইলে অ্যাড করে দিবেন। স্যার এই মানে যে ডেফিনিশন গুলো লিখবো ডেফিনিশনের সাথে ভিডিও অ্যাড করব না ওয়ার্ডে? না, ওয়ার্ডে আলাদা হবে। ওয়ার্ডে ভিডিও কিভাবে অ্যাড করবেন? ওয়ার্ডে কি ভিডিও অ্যাড করা যাবে? স্যার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের মতো করে দিলে? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে পরে করবেন, আমি করতে বলবো তখন সেদিন করবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পরে হবে, আগে অ্যাসাইনমেন্টটা সাবমিশন করবেন, দেন এটা আমি ফিডব্যাক দেওয়ার পরে কোথায় কোথায় এরর আছে সেগুলো আমরা দেখবো, দেখার পরে দেন পরবর্তীতে আপনারা হলো যে প্রেজেন্টেশন করবেন গ্রুপের মাধ্যমে। স্যার গ্রুপে সবাই মিলে একটাই করব, তাই না? হ্যাঁ, সবাই মিলে একটাই করবেন, যাতে সবাই একসাথে করেন, সবার হাতে ইনপুট থাকে। এবার কেউ যাতে এমন না হয় যে একজন সব কোশ্চেন পড়াটা, এগুলো তো না হয়। স্যার কয় তারিখের মধ্যে জমা দিতে হবে? শেষ করি আগে এটা। সবাই বুঝতে পারছেন? আইডিয়াটা বুঝতে পারছেন? তাহলে সবগুলো কন্টেন্টটা এরকম হবে, মানে সাপোজ থেরাবেন্ড কি পারপাসে ব্যবহৃত হয় এবং 10টা এক্সারসাইজ, থেরাবেন্ডের সাহায্যে 10টা এক্সারসাইজ দেখাইতে হবে। আপার লিম্বের জন্য 5টা, লোয়ার লিম্বের জন্য 5টা। সেটা হলো যে এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনারা নিজেরা ভিডিও করে যদি নিজেরা তৈরি করতে পারেন ভিডিওটা, তাহলে ভালো হয়। রাদার দেন মানে আপনার ইউটিউব থেকে বা অন্য জায়গা থেকে ডাউনলোড ছাড়া যদি আপনি নিজেরা করে দেখে ভিডিও করতে পারেন সেটা বেশি ইন্টারেস্টিং হবে। ওকে, স্যামব্যাগ সেম একইভাবে স্যামব্যাগ কি পারপাসে ব্যবহার করা হয়, কিভাবে আমরা স্যামব্যাগের সাহায্যে এক্সারসাইজ করব সেই বিষয়গুলো আসবে। থেরাপিউটিক বল একই জিনিস, মেডিসিন বল। লাস্টটা হবে স্ট্রেন্থেনিং উইথ ডাম্বেলের সাহায্যে কিভাবে আমরা স্ট্রেন্থেনিং করতে পারি। আপার লিম্বের জন্য 5টা, লোয়ার লিম্বের জন্য মনে করেন যে 5টা। এগুলো এক্সারসাইজ অথবা শুধুমাত্র আপার লিম্বের জন্য হতে পারে, সমস্যা নেই। যেভাবে আমার সাথে পরে ডিসকাস করে নিতে পারেন কিভাবে করবেন। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? সাবমিশন কবের মধ্যে করা লাগবে? সাবমিশন ডেটটা হবে আজকে কত তারিখ? কাগজে লিখবো? কাগজে লিখবেন না, মাইক্রোসফট অফিসে লিখবেন। সাবমিশন ডেট হবে আজকে হলো 3 তারিখ, তো 10 তারিখ দেবেন, 10 ডিসেম্বর 2020। ওকে, 10 তারিখে পেলে আমি এটার উপর ফিডব্যাক দেব। ফিডব্যাক দেওয়ার পরে দেন আপনারা কি করবেন? প্রেজেন্টেশন করবেন গ্রুপ ওয়াইজ। কোশ্চেন করো। মাহিন, আপনি বুঝছেন ব্যাপারটা কি বললাম? স্যার থেরাপিউটিক বল নিয়ে আরেকটু বলবেন? থেরাপিউটিক বল হলো যে এটা আমি দেখাচ্ছি, আপনার ছবি দেখাই। এটা হলো থেরাপিউটিক বল, ঠিক আছে? এটা হলো থেরাপিউটিক বল। এই বলগুলোর সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে থাকি সেই বিষয়গুলো সম্পর্কে জানবেন। প্রথমে লিখবেন যে থেরাপিউটিক বল কি, এর কি পারপাসে ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। দেন আমরা 10টা এক্সারসাইজ বা আপনাদের জন্য যেটা কনভেনিয়েন্ট হয়, 10টা হইতেই হবে এরকম কথা নাই। যদি মনে করেন যেটা 5টা বেটার, তাহলে 5টা এক্সারসাইজ কিভাবে আমরা বলের সাহায্যে করব এগুলো লিখতে হবে এবং পরবর্তীতে প্রেজেন্টেশন কিভাবে দেখাবেন সেটা তৈরি করতে হবে এবং ভিডিওগুলো অ্যাড করতে হবে।
সাপোজ আপনারা নিজেরা একটা এই বলগুলো দিয়ে একটা একজন এক্সারসাইজ করলো, একজন ভিডিও করলেন, দেন এটাকে পরবর্তী আমাকে মেইলে পাঠালেন আর কি, সেটা করতে পারেন। অথবা যদি মানে আপনাদের এগুলো অ্যাভেলেবল মনে না হয়, রিসোর্স পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা ইন্টারনেট থেকে আপনারা দেখতে পারেন, দেখে তারপরে এগুলো আমাকে সেন্ড করতে পারেন, নো প্রবলেম। মানে মেইন ব্যাপারটা হলো যে বিষয়টা সম্পর্কে কি, এই সম্পর্কে আপনারা কতটুকু বুঝতেছেন, জানতেছেন, সেটা বের করা। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ডেসক্রিপশনটা কি দিব? ডেসক্রিপশনে বলতে বললাম যেটা হলো যে মনে করেন সাপোজ আমরা থেরাপি এক্সারসাইজ মেডিসিন বলের সাহায্যে আমরা এক্সারসাইজ করব, 5টা এক্সারসাইজ করব। সাপোজ আমরা অ্যাবডোমিনাল মাসলকে স্ট্রেনথেনিং করার জন্য মেডিসিন বলের সাহায্যে আমরা এক্সারসাইজ করলাম, তাহলে 1 নাম্বার এক্সারসাইজ, তারপরে 1 নাম্বার এক্সারসাইজ হবে কি মেডিসিন বলের সাহায্যে অ্যাবডোমিনাল মাসলকে স্ট্রেনথেনিং করা। সেটা কিভাবে ব্যবহার করব? প্রথমে হবে সাপোজ আমরা কোন পজিশনে আমরা এটা করব, সিটিং পজিশনে করব, লাইং পজিশনে করব, নাকি উপর হয়ে করব, এই একটা পজিশন। 2 নাম্বার কতবার করব, কিভাবে করব, এই বিষয়টা আসতে হবে ডেসক্রিপশনের ভিতরে। ক্লিয়ার? কারো যদি ইন্ডিভিজুয়ালি বুঝতে সমস্যা হয় দেন আমার সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন। স্যার স্যান্ডব্যাগের এক্সারসাইজগুলো একটু বলা যাবে? এগুলো বললে তো হলো না, বললে তো শেষ হয়ে গেল। এরা আপনারা নিজেরা বের করবেন, খুঁজে খুঁজে স্টাডি করবেন। জি স্যার। বুঝতে পারছেন? নিজেরা বের করবেন। এটা আমার মেল, এটা আমার কন্টাক্ট নাম্বার। মানে খুব ইমার্জেন্সি হলে ফোন দিয়েন, বা বেশিরভাগ সময় চেষ্টা করবো যে মেইলে রেসপন্স করার জন্য, কারণ সবাই যদি ফোন দেন তাহলে একটা ঝামেলা পড়ে যাব। ওকে? জি স্যার। কার কোনো কোশ্চেন, কারো কোনো কিছু বোঝার সময় বাকি আছে? নো স্যার। তাহলে শেষ করি। হ্যাঁ, শেষ করি। আমি যে আপনার মাহিনকে মেইলে পাঠা দিচ্ছি আমাদের আজকে লেকচার নোটটা, আপনারা সেটা দেখতে পারবেন পরবর্তীতে।